সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা রিভিউ ক্লাস 3 চলতড়িৎ বিষয় নিয়ে আলোচনা করব। চলতড়িতের প্রথম আলোচনা যেটি রাখবো আমরা, রোদের উপর তাপমাত্রা প্রভাব। এটি আমাদের প্রথম আলোচনা। পরিবাহীর একটি ধর্ম হচ্ছে বিদ্যুৎ চলাচলে বাধা দেওয়া। এটি হচ্ছে একটা পরিবাহীর অংশ, পরিবাহকের অংশ রোধ, দ্বারা তাকে আর দ্বারা প্রকাশ করতেছি। এটি রোধক, যার ভিতরে বিদ্যুৎ চলাচলে বাধা প্রাপ্ত হবে। মনে করলাম আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বাধা যদি প্রাপ্ত হয় তখন বাধা অতিক্রম করার জন্য বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে। এই বৈদ্যুতিক শক্তিটাই তাপ শক্তি উৎপন্ন হবে। এইভাবে রোদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হয়। তো পরিবাহী যদি কোনোভাবে তাপ উৎপন্ন হয় তখন তার রোধের পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা হচ্ছে এই সমীকরণ দ্বারা নির্ধারিত। আমরা এই সমীকরণ দ্বারা মাপি 1 প্লাস আলফা থিটা, যেখানে আর নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধ, থিটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত তাপমাত্রা পরিবর্তন হলো, আলফা হচ্ছে রোদের উষ্ণতা সহ, আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। রোদের উষ্ণতা সহ নতুন একটা বিষয় পাইছো, উষ্ণতা সহ। এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এই আলফার মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমি লিখে ফেলতেছি একটা সমীকরণ, উষ্ণতা সহকের, সেটা এখান থেকে প্রাপ্ত। একক রোধ সম্পন্ন কোন পরিবাহীর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি পেলে রোদের যে বৃদ্ধি হয় সেটি হচ্ছে রোদের উষ্ণতা সহক। এটি পরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ঋণাত্মক হয়। যার কারণে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে রোদের মান বাড়ে, তাপমাত্রা হ্রাসে রোদের মান কমে। অর্ধ পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধিতে রোদের মান কমে যায়। সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধ পরিবাহী, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে রোদের মান কমবে। বুঝা গেছে? তাহলে রোদের উপর তাপমাত্রার প্রভাব, এই বিষয়টা আমরা একটু জেনে নিলাম। তাপমাত্রা যদি কমে, বৃদ্ধির কথা বললাম, তাহলে রোদের পরিমাণ কমবে। তাহলে কমতে কমতে এক পর্যায়ে রোদের মান শূন্য হতে পারে। কোনো কোনো পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোদের মান শূন্য হয়। ওই পদার্থগুলোকে আমরা বলি অতি পরিবাহিতা, আর তাদের এই ধর্মটাকে বলা হয় অতি পরিবাহী ধর্ম, অতি পরিবাহিতা। আর ওই পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী পদার্থ। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো আমরা আরেকটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। তাপমাত্রার প্রভাব করলাম, তাপীয় ক্রিয়া আলোচনা করতে যাচ্ছি। এই তাপীয় ক্রিয়া, তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্র, এগুলো আমাদের এখানে আছে। এই পরিবাহীর ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সেখানে তাপ উৎপন্ন হবে, শুরুতে বলছিলাম। কারণ এখানে বাধা অতিক্রম করার সময় একটি বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হবে। একক চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে যে পরিমাণ কাজ, সেটাকে আমরা বলি বিভব। যদি একক চার্জ না হয়, কিউ পরিমাণ চার্জ হয়, তাহলে ভি এর কিউ গুণ হবে কৃত কাজের পরিমাণ, তথা আমার বৈদ্যুতিক শক্তি ব্যয়ের পরিমাণ হবে ভি কিউ। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলি আমরা প্রবাহ মাত্রা। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি লিখতে পারি আমরা। তাহলে কিউ ইকুয়াল টু আই টি লেখা যায়, অর্থাৎ তুমি এখান থেকে লিখতে পারবা ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। কোন পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটি আমরা ওহমের সূত্র থেকে পাই। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর লিখতে পারি ওহমের সূত্র থেকে। এটি যদি এখানে বসাই তাহলে প্রেরিত শক্তির পরিমাণ ভি আই টি পাবো, আর ভি এর মান আই আর বসালে আই স্কয়ার আর টি লিখতে পারি। আই এর মান ইজ ইকুয়াল টু ভি বাই আর, এখানে আই এর মান বসালে তখন পাবো ভি স্কয়ার বাই আর। এই যে তিনটে সমীকরণ লিখলাম, এই তিনটে সমীকরণে আমরা প্রয়োগ করে থাকি ব্যয়িত বৈদ্যুতিক শক্তির পরিমাণ হিসাব করতে। এখন বৈদ্যুতিক শক্তিটা কোথায় যায়? সেটি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং জুলের মতে এই কৃত কাজ এবং উৎপন্নতা পরস্পর সমান।
তাহলে উৎপন্ন তাপের সমীকরণও আমরা সেম লিখতে পারি। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআইটি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর টি জুল। এমন সময় আমরা এগুলোকে আমরা ক্যালোরি থেকে বের করতে চাই, তাহলে 4.2 দ্বারা ভাগ করব। ক্যালোরি থেকে চাইলে কি করব, 4.2 দ্বারা ভাগ করলে আমরা ক্যালোরি পেয়ে যাব। তাহলে বুঝা গেছে? তাপীয় ক্রিয়াটা বুঝছো, বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় সেটি তোমরা জানছো, এবং বৈদ্যুতিক শক্তির পরিমাণ কত সেটি তুমি পরিমাপ করা জানছো। এখন তুমি উৎপন্ন তাপের পরিমাণও জানছো। এখন তোমাকে যদি বলা হয় উৎপন্ন তাপের একটা নির্দিষ্ট পরিমাণ 75% শক্তি এখানে ব্যয়িত হচ্ছে কোন একটা বিষয়কে উত্তপ্ত গরম করতে, যেমন ধরো এখানে একটা পানি আছে, পানির পাত্র আছে, সেখানে একটা তুমি ওয়াটার হিটার রাখলা, এই ওয়াটার হিটারটা তুমি পানি গরম করতেছে এটা দিয়ে, তো সবটা কাজে লাগতেছে না, 75% কাজে লাগতেছে। তো এখানে দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কত সেটা তুমি জানো, প্রবাহ জানো, এটা রোধ জানো, তাহলে তোমার এখানে কতক্ষণ সময় লাগবে এটা যদি তোমাকে বলে, তাহলে এখানে কি পরিমাণ পানি আছে, পানির আপেক্ষিক তাপ, তাপমাত্রা কতটুকু বাড়লো, এটা দ্বারা তুমি পরিমাপ করতে পারবা উৎপন্ন তাপ, গৃহীত তাপ, শোষিত তাপ। কিন্তু উৎপন্ন তাপের সবটা অংশ এখানে, উৎপন্ন তাপের সব অংশ এখানে মনে করলে কাজে লাগে না। তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা তুমি কিভাবে বের করবা, উৎপন্ন তাপের পরিমাণ তো তুমি বের করবা এই সমীকরণ কিংবা এই সমীকরণে, এই সমীকরণে এইটারই কত পার্সেন্ট কাজে লাগছে, 75%। তাহলে তুমি এটা 75% করে এখানে এই চেকটা বসিয়ে এখান থেকে টাইম বের করো বা যাই বের করো না কেন তুমি এখান থেকে বের করতে পারবে। আর যদি সম্পূর্ণটা কাজে লাগে তখন এখানে যে কোনো একটা সমীকরণ বসাবো, এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো, উচ্চতর কাজগুলো করে থাকি। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে গাণিতিক, সেগুলো তোমরা করার চেষ্টা করবো। তাহলে উৎপন্ন তাপ সংক্রান্ত প্রশ্নগুলো তুমি পারবা। এই উৎপন্ন তাপ সংক্রান্ত প্রশ্ন আবার অন্যভাবে হয়, যেমন বর্তনীর ক্ষেত্রে হয়, সেই বর্তনীর বিষয়টিও আমরা এখন একটু আলোচনা করব, তাহলে সেটি আমাদের একসাথেই হয়ে যাবে। সরল বর্তনী, কোন একটা বর্তনীর সম্পূর্ণ অংশে যদি প্রবাহের মাত্রা মান 1 হয় তখন তাকে আমরা বলে থাকি সরল বর্তনী। আমরা এখানে একটা তড়িৎ কোষ দেখালাম, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি আর, একটা বহির্বর্তনীতে একটা ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট একটি রোধ দেখালাম। এই বর্তনীতে প্রবাহটা যদি আই হয় তার সাথে ই এবং আর এর সম্পর্ক কি সেটি আমরা আলোচনা করি। প্রথমে বলি সরল বর্তনী কাকে বলে। সরল বর্তনী হচ্ছে সেই বর্তনী যে বর্তনীর সম্পূর্ণ অংশে প্রবাহ মাত্রার মান 1 হবে তাকে আমরা বলবো সরল বর্তনী। এখানে কিন্তু সব জায়গায় একই প্রবাহ, এই রোধের ভিতর দিয়ে আবার কোষের অভ্যন্তরীণ রোধের ভিতর দিয়েও একই প্রবাহ যাচ্ছে, সেই কারণে এটি হচ্ছে কি সরল বর্তনী। এটা কি সরল বর্তনী। কিন্তু আমি যদি বলি এরকম একটা বর্তনী দেখো খেয়াল করে, এটা কিন্তু জটিল বর্তনী। কেন, এখানে যে প্রবাহটা আসলো সেটি মনে করলে এখান দিয়ে আসলো, এসে এখান দিয়ে একটা ভাগ হবে, এখানে একটা, তাহলে এটি যে প্রবাহ 1 হবে, 1 হবে না। আবার এই প্রবাহটা এখানে এসে 2 ভাগে ভাগ হবে, একটা এখানে যাবে, একটা এখানে যাবে, তাহলে প্রবাহটা ভিন্ন হবে। এই ধরনের বর্তনীকে আমরা বলে থাকি এগুলো হচ্ছে জটিল বর্তনী। যদি মনে করলাম এটা হচ্ছে R1, এটা R2 রোধ, এটা R3 রোধ, এটা R4 রোধ, এটা হচ্ছে কি R5, তাহলে আমরা নামকরণ করতে পারি। এখানে যে I2, I3, এখানে যেটা সেটা I1, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে I5, এখানে যেটা সেটা I4, এখানে যেটা এখান দিয়ে যেটা যাচ্ছে সেটি হচ্ছে এটা এদিকে যাবে, এখান থেকে আসবে তো এখানে, এটা হচ্ছে I2, আবার এরা মিলিত হয়ে এখান দিয়ে আসে। এটা মনে করলাম এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে R6, তাহলে এখানে একটা I6 বললাম, আর কোষের শক্তি আছে। তাহলে এখানে দেখো এই যে বিভিন্ন অংশে বিভবের কারণে ভিন্ন ভিন্ন মানের কারণে প্রবাহটা এমন হচ্ছে, এই ধরনের বর্তনীকে আমরা বলি জটিল বর্তনী। আর এটি হচ্ছে একটা সরল বর্তনী, এটা একটা সরল বর্তনী। যদি এখানে আমি আরেকটা রোধ বসাই, এরকম করে বসাই, তাহলে এটি সরল বর্তনী, কারণ এখানে সব অংশে একই প্রবাহ যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা সরল বর্তনীর কথা একটু আলোচনা করি। এই ধরনের বর্তনীর ক্ষেত্রে আমরা প্রবাহ সম্পর্ক বের করব। প্রবাহ সম্পর্ক বের করার জন্য আমরা তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা একটু আলোচনা করব। কোষের তড়িৎচালক শক্তি কাকে বলে।
বর্তনীর কোনো একটা অংশে থেকে বা কোনো বিন্দু থেকে একক চার্জ ধনাত্মক চার্জকে সম্পূর্ণ পথ ঘুরিয়ে কোষ সমেত আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় কোষের তড়িৎচালক শক্তি। দেখো এখানে যদি আমি এখান থেকে শুরু করি এক ধনাত্মক চার্জকে এখানে নিতে বাধাপ্রাপ্ত হবে, তাহলে এখানে একটু কাজ হবে, সেটা হচ্ছে ভি মনে করলাম। আবার এখানে আনে এখান থেকে এখানে কোনো কাজ হবে, এখানে কিন্তু কোষের অভ্যন্তরীণ গঠনের কারণে এখানে একটি রোধ আছে, সেখানে বাধাপ্রাপ্ত হবে, সেখানেও আমার কিছু কাজ করতে হবে। তাহলে আমরা টোটাল তড়িৎচালক শক্তিকে বলবো ভি প্লাস স্মল বি, বা এটাকে ভি প্রাইম বলি। রোধ দুই জায়গায় আছে, সেজন্য আবার শক্তি দুই জায়গায় দেওয়া হবে। এটি হচ্ছে কোষকে ঘুরিয়ে আনতে মোট তড়িৎচালক শক্তির পরিমাণ, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কোষ সমেত আবার ওই বিন্দুতে আনতে। তাহলে আমরা এখানে লিখতে পারবো ভি ইকুয়াল টু আই আর, আর এখানে লিখতে পারবো ভি ইকুয়াল টু আই স্মল আর, কারণ এখানে যেই রোধটা সেটি হচ্ছে ছোট বেড়া। তাহলে এখান থেকে তুমি আই যদি কমন নাও, আর প্লাস আর, আর আই ইকুয়াল টু পাবা ই বাই আর প্লাস আর। এটি হচ্ছে কোষের তড়িৎচালক শক্তির সাথে প্রবাহ মাত্রার সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা যখন এই অধ্যায়টা আলোচনা করি তখন বর্তনী যখন আলোচনা করি এটাকে বেস করে আমাদের অনেকগুলো বিষয় আলোচনা করতে হয়। আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে বর্তনীর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু আলোচনা করে দিই। একেবারে সহজ, দেখো কঠিন নয়, এখান থেকে শুরু, এখান থেকে তুমি খুব মনোযোগী হওয়া শুরু করো। এখন যদি আমরা এই কোষের পরিবর্তে একাধিক কোষ ব্যবহার করবো, একটার পরিবর্তে একই রকম কোষ, একাধিক কোষ ব্যবহার করবো। একাধিক কোষ কিভাবে যুক্ত করতে পারি? শ্রেণীতে এবং সমান্তরালে। মনে করলাম এখানে একটা কোষকে আমি শ্রেণীতে যুক্ত করলাম, একই ধরনের কোষ এখানে, তাহলে প্রমাণ মান পরিবর্তন হবে। এই ধরনের সমবায়কে বলি আমরা কোষের শ্রেণী সমবায়। তখন আমরা জানি আই এস ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, যেখানে প্রত্যেকটা কোষের সমবায়যুক্ত প্রতিটা কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ এক, এন সংখ্যক কোষ যুক্ত করলাম, তাহলে এন ই আর এখানে এন আর লিখলাম, বুঝে গেছে? তার একটা সমীকরণ আমরা রাখলাম। এখন তোমাকে বললো যে না, এইটাকে তুমি শ্রেণীতে যুক্ত করবা না, একই রকম আরেকটা কোষকে সমান্তরালে যুক্ত করবা। আমার কিন্তু বহিরোধের কোনো পরিবর্তন নেই, বহিরোধ যা ছিল তা, কোষগুলো একে অভ্যন্তরে সমান্তরালে যুক্ত করলাম। তাহলে কিন্তু আমার প্রবাহটাকে তখন আমরা লিখি আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ই ডিভাইড বাই এম আর প্লাস আর। এই সমীকরণগুলো আমরা কিভাবে আসছে আমাদের ভিডিও ক্লাসে, নিয়মিত ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি, সেগুলো একটু দেখে নেব। তাহলে এই বিষয়গুলো খেয়াল করো, এইভাবে আমাদের পরিবর্তন হয়, প্রশ্ন হয়, কেমন হবে প্রশ্ন হতে পারে। এরকম যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমার উৎপন্ন তাপের পরিমাণ কত? উৎপন্ন তাপের পরিমাণ তো তুমি জানো, এইচ ইজ ইকুয়াল টু কত? এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে সময় যদি জানো তাহলে উৎপন্ন তাপের পরিমাণ জানতে পারবা। তো একটা যখন ছিল, দুটো যখন ছিল, শ্রেণীতে ছিল, সমান্তরাল ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে না, তাহলেই আমাদের উচ্চতর দক্ষতা প্রশ্ন হয়, এটুকু। আচ্ছা, কোষের কথা বললাম, এবার আসো আমরা কোষ নয়, আমার সমবায়টা হচ্ছে রোধের সমবায়। যদি এই বর্তনীতে আরেকটা রোধ থাকে, এখানে থাকে এই রোধটা আর ওয়ান, এটা আর টু, তাহলে এই বিষয়টা পরিবর্তন হবে। তখন কিভাবে হবে? তখন এটা হবে আই ইজ ইকুয়াল টু ই বাই আর এস প্লাস আর। আর এস কেন? এখন বহিরোধ একটা নয় দুটা, তাহলে আর এসটা তোমাকে বের করতে হবে। আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। বের করতে পারবো? পারবো না? অবশ্যই পারবো। এখন যদি বলা হয় যে না, এটা এরকম করে না, দুটা প্যারালাল আছে, আর ওয়ান আর টু দুটো রোধ সমান্তরাল আছে, তাহলে তোমার এখানে আর এস হবে, তখন হবে কি আই ইজ ইকুয়াল টু ই বাই আর পি প্লাস আর হবে, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা এই সমীকরণটি ব্যবহার করবো। তাহলে দেখো অনেকগুলো সমীকরণ কিভাবে ব্যবহার করতে, একই জিনিস, একই সমীকরণ, শ্রেণী যখন ছিল তখন, প্যারালাল যখন ছিল তখন। আবার কখনো কোনো দেখবা এই তড়িৎচালক শক্তি দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ নাই, তাহলে তখন এই আরটা থাকবে না, এই আরটা এখানে থাকবে না, এখানে যে আর দিচ্ছে সেটা থাকবে না, বুঝা গেছে? এইভাবে আমরা প্রবাহ নির্ণয় করি। আচ্ছা, যদি বললাম দেখি প্রবাহ নির্ণয় করলাম, কিন্তু এখানকার প্রবাহ বের করলাম, এটা আর এটা বের করবো, এটা তো আই বের করলাম, এখানে যেটা তো ভাগ হয়ে গেছে না, এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে কত হবে? এবার তুমি এই দুই প্রান্তের এই দুই বিন্দুর মাঝে বিভব পার্থক্য ভি বের করবা।
ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর পি থেকে। আর পি তে তুমি জানো কেমনে বের করবা, 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি, এই সূত্র অনুসারে তাহলে ভি বের করবা। ভি যখন পেয়ে গেলে দুই প্রান্তের উভয় সূত্র থেকে এখন তুমি বলতে পারবা ভি ইজ ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান এই সমীকরণটা লিখতে পারবা, আই টু আর টু এই সমীকরণটি লিখতে পারবা। তাহলে তুমি যখন আই ওয়ান এবং আই টু এখান থেকে পাবা। এখন যদি এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে থাকবে না কেন, প্রত্যেকটার জন্য প্রভাব বের করতে সক্ষম হবা। এখন দেখো, ধরো এই দুটা কোষ এভাবে আছে, রোধ এভাবে আছে, তার সাথে আরেকটা রোধ এভাবে আছে, এটি মনে করলাম আর থ্রি। তাহলে কি হলো, মিশ্র সমবায় হলো। এখন তুমি প্রথমে দুইটার আর পি বের করবা, আর পি বের করার পরে আর এস বের করবা কিভাবে, এই আর পি এর সাথে আর থ্রি বের করে আর এস বের করবা, তারপরে এই সমীকরণ থেকে বর্তনীর মূল প্রভাব বের করবা। তাহলে সেটা দিয়ে তুমি আবার এখানে বি বের করবা, তাহলে প্রত্যেকটা অংশের প্রভাবটা নির্ণয় করতে সক্ষম হবা। এইভাবে আমাদেরকে প্রবাহের মানগুলো নির্ণয় করতে হয়। ওহমের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, কিন্তু সকল সময় তো আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কারণ জটিল বর্তনীর ক্ষেত্রে এটি করা যাবে না। তাহলে কিরশফের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিরশফের সূত্র কি মনে আছে? কিরশফের সূত্র হচ্ছে দুটি সূত্র, একটা হচ্ছে জংশন সূত্র আর একটা হচ্ছে লুপ উপপাদ্য। প্রথম সূত্রটাকে আমরা বলে থাকি প্রবাহের সূত্র বা জংশন সূত্র, দ্বিতীয় সূত্রটাকে আমরা বলে থাকি লুপ উপপাদ্য বা এটাকে বলে থাকি আমরা বিভবের সূত্র। যে কোনো জটিল বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতের সমষ্টি শূন্য, আর একটি বদ্ধ বর্তনীর ক্ষেত্রে বিভিন্ন অংশের রোধ এবং প্রবাহের গুণফলের বীজগণিতিক সমষ্টি বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ চলশক্তির সমান। এইভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে কিরশফের সূত্র অ্যাপ্লাই করে আমরা তড়িৎ চলশক্তি নির্ণয় করতে পারি। যেমন ধরো আমরা একটা প্রবাহ তড়িৎ চলশক্তি এগুলো আমরা আমাদের যেটা প্রশ্ন চাই সেগুলো আমরা নির্ণয় করতে পারি। দেখো এরকম করে একটা আমাদেরকে বর্তনী দিল, এখন আমাকে বললো যে কি এই অংশের এবং এই অংশের এখানে ভিন্ন ভিন্ন রোধ আছে। এখন এর ভিতর দিয়ে প্রবাহ, এর ভিতর দিয়ে প্রবাহ কত হবে, প্রবাহটা কত হবে তুমি নির্ণয় করতে পারবে। এখানে যখন তড়িৎ চলশক্তি আছে কিরশফের সূত্র অ্যাপ্লাই করতে বলবে তোমাকে, তখন তুমি এটি অবশ্যই নির্ণয় করতে সক্ষম হবো। মনে করো এখানে আরেকটা রোধ দেওয়া আছে কিংবা নাই, তাহলে এখন তুমি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু আর ডি, তাহলে তুমি বদ্ধ বর্তনী হিসাব করো। এই একটা বদ্ধ বর্তনী হতে পারে, এই একটা বদ্ধ বর্তনী হতে পারে, আরেকটা হতে পারে, যেমন হতে পারে এ বি সি ই, এ একটা বদ্ধ বর্তনী, এখান থেকে শুরু করি, এখান থেকে হইয়া এখানে হইয়া এখানে। এই বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তুমি ধরো মনে করো এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এটা আর ফোর, তাহলে এখানে যে প্রবাহটা যাচ্ছে একই সংযোগ করে এখানে একই প্রবাহটা যাবে, এটা আই ওয়ান, এটা আই ওয়ান হবে। তাহলে তুমি অ্যাপ্লাই করবা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে করবা আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু প্লাস আর তো নাই এই পর্যন্ত আর নাই, ইজ ইকুয়াল টু ভি। তাহলে এখান থেকে তুমি আই ওয়ান পেয়ে যাচ্ছ, এটা আই ওয়ান, এখানে প্রবাহটা আই ওয়ান, আই ওয়ান পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে বের করতে পারবো। কিন্তু যদি এখানে একটা সংযোগ থাকে, এখানে একটি কানেকশন আছে, এই কানেকশন যদি থাকে তাহলে এখানে কি হবে, প্রবাহটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে তুমি আই ওয়ান বলতে পারবে না, তাহলে আই টু বলতে হবে। কি বলতে হবে, আই টু বলতে হবে। তখন তুমি এখানে আই টু আর টু ই লিখতে পারো। আবার তুমি এই বদ্ধ বর্তনীটা ব্যবহার করতে পারো, এটা করতে পারো। এইভাবে আমরা বদ্ধ বর্তনীগুলো ব্যবহারগুলো শিখবো, কিভাবে আমরা বদ্ধ বর্তনীগুলো সংযোগ স্থলের জন্য আমরা জংশন সূত্র কিভাবে ব্যবহার করি সেটি ব্যবহার করি। আসলে এগুলো অনুশীলন করতে হবে, আমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তুমি যদি অনুশীলন করো তাহলে তুমি এগুলো রপ্ত করতে পারবা, কিভাবে তুমি প্রবাহটা জটিল বর্তনীর ক্ষেত্রে নির্ণয় করবা। জংশন সূত্র ব্যবহার করে দুটো বিন্দুর জন্য, এবং তুমি লুপ উপপাদ্য ব্যবহার করে তারপর সেই সমীকরণগুলোকে সরলীকরণ করে তারপর বের করতে হয়। এই জংশন সূত্র একেবারে সহজ সহজ কিছু প্রশ্ন আমাদের হয়, আমাদের পরীক্ষায় যেগুলো আসে সাধারণত এখনো পর্যন্ত অনেক জটিল বর্তনী যাওয়া হয় নাই, যেটি তুমি অনেক কষ্ট করতে পরিশ্রম করতে হবে এমন না, সহজ সরল সমীকরণগুলো দেওয়া হয়, যেগুলো থেকে সরাসরি তুমি কিরশফ সূত্র অ্যাপ্লাই করে প্রবাহটা নির্ণয় করতে পারবা। তাহলে কিরশফের সূত্র সম্পর্কে একটু ধারণা দিলাম। আমি প্রথমে বলছি এটি হচ্ছে পর্যালোচনা ক্লাস, অর্থাৎ আমাদের আগে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো যারা ভালো করে করছো তাদের জন্য একটু সুবিধা হয়, আর যারা করো নাই তাদের জন্য বলছি এগুলো জানার পরে তুমি এই বিষয়গুলো ভালো করে জেনে নিতে হবে। পূর্ববর্তী যে ভিডিও ক্লাসগুলো আছে
সেগুলো ভালো করে দেখবা, তাহলে তুমি এটা পারবা। এবার আসো হুইটস্টোন ব্রিজ সম্পর্কে একটু বলবো। হুইটস্টোন ব্রিজটা আসলে কি? এটি আসলে হুইটস্টোন ব্রিজ বর্তনী, এটার নাম ব্রিজ বর্তনী। এই হুইটস্টোন ব্রিজ বর্তনীর সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করে থাকি। মিটার ব্রিজে ব্যবহার করে থাকি আমরা, তারপরে আমরা পোস্ট অফিস বক্সে ব্যবহার করি, হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করে থাকি আমরা। এই সার্কিটটা কেমন? কয়েকবার একই ধরনের সার্কিট আমি আঁকছি বেশি করে মনে রাখার জন্য। চারটা রোধকে নিয়ে আমি একটি বদ্ধবর্তনী তৈরি করলাম। বদ্ধবর্তনীর ক্ষেত্রে চারটা সংযোগস্থল পাবো, যেহেতু চারটা রোধ। এটা প্রথম রোধ, এটা দ্বিতীয় রোধ, এটা তৃতীয় রোধ, এটা চতুর্থ রোধ। মনে রাখতে হবে রোধগুলো কোনটাকে প্রথম বলতেছি, কোনটাকে দ্বিতীয়। এই দুটো সংযোগস্থল একটা কোষ রাখলাম, অবশ্যই অপন করার জন্য একটি চাবি সমেত, আর অপর দুটি সংযোগস্থলে একটি গ্যালভানোমিটার যুক্ত করলাম। তাহলে এই যে সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটটার নাম, স্পেশাল নাম আছে এটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এখান থেকে প্রবাহটা গিয়ে দুই ভাগে ভাগ হবে, একটা যাবে এখানে I1 আর একটা I2। এই প্রবাহটা এখানে গিয়ে দুই ভাগে ভাগ হবে, একটা I3 আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে এখানে গ্যালভানোমিটার ভিতর দিয়ে যাবে মনে করলাম এই বিন্দুর বিভব, আর এই বিন্দুর বিভবের উপর নির্ভর করবে এখানে প্রবাহ আসবে কিনা। যদি আসে, মনে করলাম এই বিন্দুর বিভব বেশি, তাহলে এখান দিয়ে আসবে, এসে এই I2 এর সাথে মিলিত হয়ে এখানে I4 হয়ে যাবে, গিয়ে আবার এরা এই I3 এবং I4 এসে এখানে আবার IA পরিণত হবে, বর্তনীর মূল প্রবাহ হবে। এইভাবে আমরা বর্তনীর প্রবাহটাকে দেখাতে পারি। এরকম যদি গ্যালভানোমিটারের ভিতরে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তাকে আমরা বলি অসম ব্যবস্থা। এটা হচ্ছে অসম ব্যবস্থা, গ্যালভানোমিটারের কাটা ডিফ্লেকশন হবে, বুঝা গেছে? কিন্তু আমরা এই তিনটা রোধ পি, কিউ, আর এবং এস, এই রোধগুলোর চাপে, এই তিনটা তো আছে, তার সাথে এটা সহ আমরা রোধগুলোর মান এমন ভাবে সমন্বয় করব যে এই বিন্দু আর এই বিন্দুর বিভবের মান সমান হবে, তাহলে পার্থক্য থাকবে না, তাহলে এখানে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহিত হবে না, গ্যালভানোমিটারের কাটা কোনো ডিফ্লেকশন দিবে না। এই অবস্থাকে বলি আমরা ভারসাম্য অবস্থা। এই সেই অবস্থায় আমার চারটা রোধের মান এমন হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাহু রোধগুলোর অনুপাত সমান হবে, এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। তাহলে রোধগুলোকে সমন্বয় করে আমরা যখন অজানা রোধ নির্ণয় করি, এই সার্কিটের ভিতরে মনে করলাম এটা হচ্ছে আননোন, বাকি তিনটার মান এমন ভাবে নিব, এমন ভাবে পরিবর্তন করে নিব যাতে গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দেয় না। তাহলে যেহেতু তোমার এই তিনটা জানা, তাহলে অজানা রোধ তুমি এখান থেকে নির্ণয় করে ফেলতে পারবা, এই সমীকরণ থেকেই তুমি নির্ণয় করতে সক্ষম হবা। এইভাবে আমরা হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করতে পারি। আবার আমাদের পরীক্ষা আসে যে এখানে তিনটা রোধ দেওয়া থাকলো, চারটা রোধ দেওয়া থাকলো, বললো যে কি এটার মান কত হলে এখানে আরেকটা রোধ যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে কত মানের রোধ ব্রিজটি সমঅবস্থায় থাকবে। এখানে ধর একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ আছে। এখন তোমাকে প্রশ্ন করলো যে এই চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সমঅবস্থায় থাকবে। তাহলে তুমি প্রথমে সমঅবস্থার জন্য এস এর মান কত হবে সেটি নির্ণয় করবা। ধরো এটার মান হচ্ছে কি দেওয়া আছে 20 ওহম, কিন্তু তুমি রেজাল্টে পেলা, এখানে ক্যালকুলেশন করার পর পেলা S125 ওহম। তাহলে এটা হচ্ছে 20 আছে, সমঅবস্থা চলে 25 হবে, তাহলে এখানে আরেকটা রোধ যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করতে হবে? শ্রেণীতে, যেহেতু তখন তুমি এটাকে বলবা এটা S1, আমি আরেকটা S2 যুক্ত করবো, তাহলে এটা অবশ্যই শ্রেণী যুক্ত করতে হবে। শ্রেণী যুক্ত করলে তুল্যরোধের মান বাড়বে, অর্থাৎ S এর মান বাড়বে, S is equal to S1 plus S2 হবে। শ্রেণী যুক্ত করলে সেটি সম্ভব। তাহলে এখান থেকে তুমি এই সমীকরণে S এর মান এবং S1 এর মান বসিয়ে S2 নির্ণয় করতে পারবা। আর যদি দেখো যে না এটা 20 না, এটা মান আসলো দেখি 15, তাহলে এটা দেখে কম, তাহলে তখন তোমাকে সমান্তরাল যুক্ত করতে হবে। আমরা জানি সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান কমে আর শ্রেণী সমবায়ে তুল্যরোধের মান বাড়ে, তাহলে এখান থেকে তুমি এখন S2 নির্ণয় করবে। এইভাবে ভারসাম্য অবস্থার কথা মনে রাখতে পারে, তখন তুমি অজানা রোধ নির্ণয় করবে। দেখো খুব সুন্দর করে ভালো করে খেয়াল করো, তোমাকে কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে নানা উদ্দীপক আমাদের বইতে আছে, আমাদের বিভিন্ন সময় পরীক্ষা আসছে, সেগুলো একটু দেখো। তোমাকে এখন প্রশ্ন করলো যে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে সংযোগ করলে, একটা পরিবাহী তারকে সংযোগ করলে কোন দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে তোমাকে প্রথম জানতে হবে
এই বিন্দুর বিভব না এই বিন্দুর বিভব বেশি। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে রোধ দেওয়া থাকবে, সবগুলো রোধ দেওয়া থাকবে, এখানে এখানে রোধ দেওয়া থাকবে। সেখান থেকে তুমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করবা। বিভব পার্থক্য ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, এই আই এবং আই থেকে সেখান থেকে তুমি এই ক্যালকুলেশন করে দুই বিন্দুর মাঝে কোন বিন্দুর বিভব সেটি বেশি সেটি তুমি জানতে পারবা এবং তুমি বলবা যে কোন দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এরকম একটা উদ্দীপক আমাদের পরীক্ষা, খুব একটা কমন উদ্দীপক আমাদের পরীক্ষা আসে। আবার প্রশ্ন এমন হতে পারে যে এখানে এমন একটা অবস্থা তৈরি করো, মানে এখানে কি ব্যবস্থা গ্রহণ করলে, অর্থাৎ এই রোধটাকে কেমন পরিবর্তন করলে এখানে কোনো প্রবাহ যাবে না। তার মানে হচ্ছে ওই গ্যালভানোমিটারের কথা, সেখানে গ্যালভানোমিটার দিল না, কিন্তু তোমাকে এই প্রশ্নটা করলো, যেটি আলোচনা করলাম সেটি যাওয়া হবে। বুঝা গেছে? তাহলে এই হুডিস্টন ব্রিজের উপর আমাদের প্রশ্ন হয়, সেটি আমরা একটু ভালো করে দেখে নেব। হুডিস্টন ব্রিজ যদি আমরা ব্যবহার করে থাকি কোথায়? আমরা ব্যবহার করে থাকি মিটার ব্রিজ। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তার ব্যবহার করা হয়, সেটি মূলত কোন তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করার জন্য ব্যবহার করে থাকে। মিটার ব্রিজের কি থাকে? নগণ্য রোধের দুটি সমকোণ আকৃতির প্লেট থাকে, মাঝখানে একটি সরল পাত থাকে, এখানে একটি সরল পাত থাকে। এইটা বাম পাক, এটাকে আমরা ডান পাক বলে থাকি। এখানে একটা রোধ যুক্ত করা যায়, এখানে একটি রোধ যুক্ত করা যায়। এখান থেকে এখান পর্যন্ত একটি 1 মিটার দৈর্ঘ্যের সুষম প্রচ্ছদের একটি পরিবাহী তার থাকে। আর এইটা 1 মিটার হয় এবং এটা নিচে কিন্তু স্কেল থাকে। কি থাকে? একটা স্কেল থাকে, যে স্কেল থেকে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। খেয়াল করো, সংখ্যা বলতেছি, এগুলো তোমাদের জানা আছে, এগুলো আমরা আলোচনা করছি পূর্বে। এখন দেখো হুডিস্টন ব্রিজ তৈরি করবো আমরা। এইটাকে বাম পাকের রোধ, এটাকে ডান পাকের রোধ, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এখানে একটা বিন্দু, এটাকে আমরা বি বিন্দু করি। এখানে একটি গ্যালভানোমিটার যুক্ত করি, গ্যালভানোমিটার যুক্ত করি, আর এ বিন্দু এবং সি বিন্দুর সাথে একটা কোষ যুক্ত করি চাবি সহ। তাহলে আমার হুডিস্টন ব্রিজ তৈরি হয়ে গেল। বাম পাকের রোধ, ডান পাকের রোধ, আর এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করি, তার সাথে একটি জকি ব্যবহার করি। এরকম একটা জকি বিভিন্ন জায়গায় সংযোগ রাখি না, এটাকে আমরা স্পর্শ করাবো। স্পর্শ করে খুঁজে লিখবো কোন বিন্দু স্পর্শ করালে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে না, সেই বিন্দুটাই হচ্ছে আমার নিরপেক্ষ বিন্দু বা নিষ্ক্রিয় বিন্দু। তখন এই অংশ রোধকে আমরা আর বলি, এই অংশ রোধকে আমরা এস বলি। তখন পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এই সমীকরণটা প্রয়োগের মাধ্যমে আমরা লিখি পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই 100 মাইনাস এল। দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক আছে, দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতে পরিবর্তন হয়। এটা 1 মিটার, তাহলে এই থেকে বাম প্রান্ত থেকে এই দৈর্ঘ্যটা যদি এল হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে 100 মাইনাস এল। এখানে আমরা এই সমীকরণটি ব্যবহার করে এই বাম পাকের কিংবা ডান পাকের একটা রোধ জানা থাকলে অপর রোধটি নির্ণয় করা সম্ভব। হুডিস্টন ব্রিজ নীতি প্রয়োগের মাধ্যমে মিটার ব্রিজের সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করি। এখানে আমাদের প্রশ্ন হয় যে এখানে তুমি ডি বিন্দুটা মনে করলো 40 সেন্টিমিটার দূরে পাইলা, তোমাকে বললো 50 সেন্টিমিটার দূরে পাইতে হলে এই রোধটার সাথে কত রোধকে যুক্ত করতে হবে। তাহলে হুডিস্টন ব্রিজ নীতিকে যেভাবে তুমি করলা, এই সমীকরণ থেকে এই রোধটা তুমি প্রথমে নির্ণয় করবা। কত হলে তুমি এল এর মান 50 তে পাবা। তারপর সেটার সাথে কিভাবে যুক্ত করলে, শ্রেণী যুক্ত করবা না সমান্তরালে যুক্ত করবা, এটা আগের যে ধারণা সেখান থেকে। তো অনেকগুলো বিষয় এখানে একসাথে আলোচনা করলাম। এতগুলো বিষয় একসাথে যখন আলোচনা করছি, তখন সবগুলো বিষয় একসাথে ধরতে তোমার কষ্ট হচ্ছে। তথাপিও আমাদের সবগুলো বিষয় কিন্তু করতে হবে। আমি আলোচনা করছি, আলোচনা করে নাই এমন বিষয় আছে, অনেকগুলো আলোচনা করলাম, সবগুলোই তোমাদের করতে হবে। এবং যেই সমস্যাগুলি তোমরা মুখোমুখি হবা, সেগুলো সরাসরি আমার সাথে যোগাযোগ করে সমাধান করবা। অনেকক্ষণ সঙ্গে ছিলাম, আজকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আজকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।